আজকে শুনবেন প্রণয়ের অমল কাব্যের নবম পর্ব। মাইরা ইনায়ার ঘরে এসে ইনায়াকে থম মেরে বসে থাকতে দেখে এগিয়ে যায়। ইনায়ার সামনে অনেকগুলো চকলেট দেখে মাইরা ভুরুকুচকে তাকায়। আপু, এগুলো তোমাকে কে দিয়েছে? ইনায়া হাতের চিরকুট মাইরার দিকে এগিয়ে দিলে মাইরা দেখে বলে, আয় হায় আপু, এটা তো তোমার প্রেমিক পুরুষ মনে হচ্ছে। ইনায়া বিরক্ত হয়ে বলে, কচু। মাইরা অবাক হয়ে বলে, কি বলছো? আচ্ছা, তোমার প্রেমিকের নাম কি? এই লোক আমার প্রেমিক না। কিন্তু এখানে বলছে ফিরে এসেছে, মানে আগে ছিল। তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, তাই না? আরে না রে বোন, এই লোক চরম বেয়াদব। মাইরা মুখে হাত দিয়ে বলল, বখাটে ছেলে তোমাকে ডিস্টার্ব করছে? দাঁড়াও, আমি তোমার ভাইয়াকে বিচার দিচ্ছি। ইনায়া মাইরার দিকে তাকিয়ে বলল, তুমি যাবে ভাইয়ার কাছে? মাইরা আমতা আমতা করে বলল, তোমার ভাইয়া এখন আমাকে থাপ্পড় মারে না, কিন্তু অদ্ভুত আচরণ করে, বুঝলে? থাক, যাব না। ইনায়া হেসে বলল, বিচার দিয়ে লাভ নেই, এই বখাটে উন্নত মানের। কি বলো, সত্যি? হুম, ভাইয়ার ফ্রেন্ড। মাইরা বিছানার ওপর পা তুলে বসে ভাবুক ভঙ্গিতে বলে, এইবার বুঝলাম, আসলে তোমার ভাইয়া বখাটেদের সাথে ঘুরে ঘুরে এমন খাবিশ হয়েছে। দাঁড়াও, আমি বাবাকে বিচার দিচ্ছি। ইনায়া একটা চকলেট ছিঁড়ে খেতে খেতে বলল, পাগলি মেয়ে, সে আমার উঠবি। মাইরা অবাক হয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি সেই বখাটে ছেলে উর্বিকে ভিতরে ভিতরে পছন্দ করো, উপরে উপরে ভাব নিচ্ছ। মাইরার কথায় ইনায়া থতমত খেয়ে তাকায়। কি ধরিবাজ মেয়ে মাইরা। মাইরা হেসে বলে, তোমরা আমাকে বাচ্চা ভাবলেও আমি কিন্তু অনেক বুঝি, বুঝলে? আসলেই লোকটা বখাটে, নাকি শুধু তোমার পার্সোনাল খাতায় সে বখাটে? ইনায়া অবাক হয়ে তাকায় মাইরার দিকে। চকলেটে একটা কামড় বসিয়ে বলে, তুমি যা ভাবছো তাই, কিন্তু ওই লোকটা ভাইয়ার মতো। গম্ভীর ভাইয়াকে মানা যায়, কিন্তু বরকে না। মাইরা হেসে বলল, ওদের মন ভালো হয়। ইনায়া ভুরু কুঁচকে বলল, তুমি কিভাবে জানলে? তোমার ভাইয়ার মন ভালো না? ভাইয়া তো খারাপ না, শুধু তোমার সাথে কেন এমন করে বুঝি না। মাইরা মাথা নিচু করে মলির মুখে বলে, আসলে আমি ওনার দিক থেকে ভেবেছি আপু, বিয়ে জিনিসটা জোর করে হয় না। ওনার পছন্দের মানুষ থাকতে পারে, সেখানে তার বাবা জোর করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে আমার সাথে। আসলে কাউকে মন থেকে মেনে নিতে না পারলে কখনো বিয়ে করা উচিত না। আর এভাবে জোর করে কোনো বাবা মায়ের বিয়ে দেওয়া উচিত না। তোমার বাবা কাজটা ঠিক করেনি। মাইরার কথা শুনে ইনায়া অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আমায় তো জোর করে তার গায়ে চাপিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে। তার সেই রাগ থেকে ধূপধাপ দু একটা থাপ্পড় খাওয়াই যায় আপু। ইনায়ার চোখ ভিজে গিয়েছে মাইরার কথা শুনে। মৃদুস্বরে বলে, তুমি নিজ ইচ্ছায় বিয়ে করেছিলে ভাইয়াকে? মাইরা হাঁটুতে মাথা ঠেকিয়ে বলে, আপু, আসলে আমার বাড়িতে জায়গা নেই আমার জন্য। কিন্তু তোমার ভাইয়ার চুল বড় তো, তাই আমার কাজিনরা বলেছিল আমার বর বুড়ো। কিন্তু এখানে এসে দেখলাম বুড়ো নয়। আমি ভেবেছিলাম 50-60 বছরের কারোর সাথে আমার বিয়ে হয়েছে। সে জায়গায় ভিলেন সুন্দর বর পেয়ে অবাক হয়েছি, সাথে ভালোও লেগেছে। ইনায়া নিজের গালে হাত দিয়ে মন খারাপ করে বলে, আসলে ভাইয়ার রাগ বেশি। তুমি কিছু মনে করো না মাইরা, ভাইয়া এমনিতে খুবই ভালো, শুধু তোমার ক্ষেত্রেই কেমন যেন বুঝতে পারছি না। মাইরা মন খারাপ করে বলে, আমি তো বললামই আপু, ওনার জায়গা থেকে উনি অনেকটা ঠিকই আছেন। বাবা আর তুমি আমায় কত ভালোবাসো, এই বাসায় এসে তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি, বুঝলে? ইনায়া চুপ করে রইল। মাইরা নিজেকে স্বাভাবিক করে মৃদু হেসে বলে, আপু, চকলেটগুলো কি খেতে পারি? ইনায়া রেগে বলে, তুমি পারমিশন কেন নাও মাইরা? বড় বোন বলো, অথচ বড়দের মতো আচরণ করো। মাইরা ফটাফট চকলেটের প্যাকেট ছিঁড়ে হেসে বলে, এত বেশি ভাবলে তোমার ভাগে একটাও পৌঁছাবে না। ইনায়া হেসে বলে, না থাকলে তোমার কান টানবো, তুমি বড় বোনের কানমলা খাবে।
মাইরা হাসতে লাগলো। ইনায়াও হাসলো মাইরার দিকে তাকিয়ে। মাইরা মেয়েটাকে 90% সময় বাচ্চা লাগলেও মাঝে মাঝে অনেক বেশি বড় লাগে ইনায়ার কাছে। মাইরা ফিজিক্স বই নিয়ে বসে আছে। তার মাথা কেমন যেন ভারী লাগছে। আর 20 দিন পর পরীক্ষা, কিন্তু পড়া তো সব গুলে খেয়েছে। অন্য সাবজেক্টগুলোর অবস্থা কি এত করুণ নয় যতটা ফিজিক্সের অবস্থা। বই নিয়ে ইনায়ার ঘরে গেল। ইনায়া ফোন স্ক্রোল করছিল। মাইরাকে বই হাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে মাইরা? মাইরা মনমরা হয়ে ইনায়ার পাশে বসে বই এগিয়ে দিয়ে বলে, আপু, আমাকে কয়েকটা অধ্যায় বুঝিয়ে দিবা? আমি পড়েছিলাম, এখন কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ইনায়া মাইরার বই নিয়ে উল্টে পাল্টে দেখে বলে, এরপর মাথা তুলে বলে, আমি বোঝাতে পারবো, কিন্তু তুমি হয়তো কিছুই বুঝবে না। একটু ভেবে বলল, ভাইয়া পারবে। জাহারা আপুকে তো ভাইয়াই পড়িয়েছিল। মাইরা ভুরু কুচকে বলে, উনি তো ভার্সিটির ইংলিশ টিচার। হ্যাঁ, কিন্তু তোমাকে ফিজিক্স বোঝাতে পারবে, নো প্রবলেম ইস্যু। মাইরা দ্রুত বলে, না না, দরকার নেই। তোমার ভাইয়ার থাপ্পড় খাওয়ার চেয়ে ফেল করা ভালো। ইনায়া অসহায় মুখ করে বলে, মাইরা, ভাইয়া কিছুই বলবে না। উল্টে তুমি একটা অধ্যায় বুঝতে চাইলে ভাইয়া একটার জায়গায় দুটো অধ্যায় খুব সুন্দর করে বুঝিয়ে দিবে। মাইরা বিছানা থেকে নেমে বলে, তুমি তো ভাইয়াকে চিনতেই পারোনি আপু। ধরো আমি ওনার সামনে বসে পড়ছি, এখন উনি কিভাবে শুরু করবেন আমি দেখাচ্ছি তোমায়, ওয়েট। এরপর দু হাতে কোমর রেখে ইনায়ের সামনে গিয়ে দাঁড়ালো। ডান হাত উঁচিয়ে গম্ভীর মুখের অ্যাক্টিং করে বলে, ব্লা 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 স্টুপিড, ব্লা ব্লা ইডিয়েট, ব্লা 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 ইডিয়েট, স্টুপিড। বুঝেছ স্টুপিড? ইনায়া চোখ বড় বড় করে মাইরার দিকে তাকিয়ে আছে। মাইরা হঠাৎই হাত এগিয়ে থাপ্পড় মারার ভঙ্গি করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব, স্টুপিড। ইনায়া তবদা খেয়ে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা তার অ্যাক্টিং শেষ করে লম্বা শ্বাস ফেলে। এরপর মুখে হাত দিয়ে হাওয়া খাওয়ার ভঙ্গি করে বলে, তুমি কিছু বুঝেছো আপু? বোঝনি তো? বুঝবে কি করে? উনি স্টুপিড আর ইডিয়েট ছাড়া কথা বলতে পারে না, বুঝলে? এত এত স্টুপিড আর ইডিয়েটের মাঝে পড়ার লাইনই খুঁজে পাবো না। বুঝবো কি করে বলো? আসলে তোমার ভাই একটা গন্ডার। অনুভূতি নেই? জানো, সেদিন আমার গায়ে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে কামড় দিলাম, তার কোনো রিয়াকশনই নেই। আরে, মানুষকে মশা কামড় দিলেও তো একটু আউ করে, ওই লোকটা তাও নয়। কি একটা অবস্থা! ইনায়া চোখ বড় বড় করে থেমে থেমে বলে, ভাইয়া। মাইরা বাম হাত কোমরে রেখে ডান হাতে কপালে একটা আলতো থাপ্পড় দিয়ে বলে, হ্যাঁ আপু, তোমার ভাইয়ার কথাই তো বললাম। ইনায়া ঢোক গিলে বলে, তোমার পেছনে ভাইয়া। ইনায়ার কথা শুনে মাইরার মুখ শুকিয়ে যায়। মুহূর্তেই মুখটা অসহায় হয়ে যায়। ধীরে ধীরে ঘাড় বেঁকিয়ে তাকালে দেখলো তার হাত থেকে 2 হাত দূরত্বে ইরফান দাঁড়িয়ে আছে। মাইরা ঢোক গেলে ইরফানের দিকে ঘুরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলে, আপনি কেন আসলেন? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে মাইরার পানে গম্ভীর গলায় বলল, তোমাকে থাপড়াতে। সাথে সাথে মাইরার 2 হাত দুগালে চলে যায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, না, আমি ওসব আপনাকে বলিনি, আপনার যমজ ভাইকে বলেছি, বিশ্বাস করুন। ইরফান বিরক্ত হলো। ইনায়ার দিকে তাকিয়ে বলে, ফাইজের কল রিসিভ করবি। ইনায়া মাথা নিচু করে থাকলো, কিছু বলল না। ইরফান ধমকে বলল, কথা কানে গিয়েছে? ইনায়া মাথা নিচু করেই মুখ বেঁকায়, উপর থেকে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ইরফান মাইরার দিকে তাকিয়ে বলে, আমার ঘরে এসো। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিব তাই, ইডিয়েট। কথাটা বলে গটগট পায়ে ইনায়ার ঘর থেকে বেরিয়ে যায়। ইনায়া মাইরার দিকে বই এগিয়ে দিয়ে বলে, ভাইয়ার ঘরে যাও, বুঝিয়ে দিবে। মাইরা মাথা দুদিকে নাড়িয়ে বলে, না আপু, শুনলে না, তোমার ভাইয়া আমাকে মারবে বলে যেতে বলেছে। ইনায়া বই নিয়ে বিছানা থেকে নেমে বলে, আরে বোকা, তোমাকে বুঝিয়ে দেবে এজন্য যেতে বলেছে, মারলে এখনই মারত। মাইরা ভাবলো তাও ঠিক। অতঃপর ইনায়ার হাত ধরে বলল, তুমি আমার পাশে বসে থাকবে, ঠিক আছে? ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মাইরা। ইনায়াকে দরজা খুলতেও দিচ্ছে না, নিজেও খুলছে না। মাইরা তখনকার তার বলা কথাগুলো শুরু থেকে ভাবছে। সে শিওর আজ থাপ্পড় পড়বে তার গাল। ইনায়া হাই তুলছে বারবার।
রাত বাজে 11টা। এদিকে মাইরা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ইনায়া ঘুমে পড়ে যাবে মনে হচ্ছে। মাইরার পাশে বসার সুযোগ হবে না, এখন তাকে ঘুমোতে হবে। উপায় না পেয়ে ইরফানের ঘরের দরজা বাঁ হাতে ধাক্কা দিয়ে ডান হাতে মাইরাকে ঘরের ভিতর ধাক্কা দেয়। মাইরা বুঝতেই পারেনি ইনায়া এমন করবে। মিটিমিটি আলোয় ঘেরা ঘরে মাইরা হুমড়ি খেয়ে পড়েছে, কিন্তু মেঝেতে নয়, ইরফানের ওপর। মাইরার পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে। ইনায়াও এখন তাকে আর সঙ্গ দেয় না, বাঘের মুখে ধাক্কা মেরে চলে যায়। ইরফান গম্ভীর গলায় শক্ত কণ্ঠে বলে, সারা রাত এইভাবেই থাকার ইচ্ছে নিয়ে এসেছো, স্টুপিড? মাইরা দ্রুত ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়। ইরফানের পরনে শার্ট নেই। মাইরা এদিক ওদিক তাকিয়ে বলে, আপনার জামা কাপড় নেই? ইরফান কফির মগে চুমুক দেয়, কিছু বলে না। মাইরার মনে হলো সে ফেল করবে। একবার ফেল করলে কিচ্ছু হবে না। এই গন্ডারের কাছে পড়ার ইচ্ছে নেই। উল্টো ঘুরে যেতে নিলে ইরফান তার আগে এগিয়ে গিয়ে তার ঘরের দরজা লক করে দেয়। মাইরা থতমত খেয়ে তাকায়। ইরফান ঘরের বড় লাইট জ্বালিয়ে সোফায় বসে সামনের টেবিলে কফির মগ রেখে বলে, কাম। মাইরা এগিয়ে গেল। সোফায় ছোট টুলে বসে ইরফানের দিকে বই এগিয়ে দিয়ে কোমরে ডান হাত দিয়ে বলল, আপনি শার্ট পরুন, নয়তো আমি আপনার কাছে পরবো না। ইরফান মাইরার কথা পাত্তা দিল না। বই উল্টে পাল্টে দেখে রেগে বলে, জীবনে বই খুলেছিলে? মাইরা আমতা আমতা করে বলে, হ্যাঁ আমি পড়েছি, শুধু দাগাইনি। এর পেছনে একটা মহৎ কারণ আছে, আর সেটা হলো বইটা অনেক কষ্ট করে ছাপিয়েছে মানুষ। আমি তাদের কষ্ট করা কাজকে সম্মান করতেই বইটা নতুন রেখেছি, বুঝলেন? একটাও দাগ লাগতে দিইনি। ইরফান বিরক্ত হয়ে মাইরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধমকের স্বরে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। এক্সাম 2 সপ্তাহ পর আর তুমি ফাজলামো করছো এখানে? ইরফানের ধমকে মাইরা কেঁপে ওঠে। এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভেবে বলে, কখনো শুনেছেন কোনো টিচার তার স্টুডেন্টকে পড়ায়? আপনিও তো পড়ানোর নাম করে খালি গায়ে বসে আমার দাঁত ফেলে দিতে চেয়ে ফাজলামো করছেন। ইরফান রাগে হাতের বই ছুঁড়ে মারল। মাইরা ভয় পেয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান চোখ বুজে কয়েকবার শ্বাস নিল, বাঁ হাতে ঘাড় ডলে খানিক চুপ করে রইল। এরপর চোখ খুলে শক্ত কণ্ঠে বলে, সিট। মাইরা ঢোক গিলে আবারও আগের জায়গায় বসে, মুখে হাত দিয়ে আছে। কথা বলা যাবে না, সে মুখ খুললে যে ব্রেক থাকে না। ইরফান একটা জেল পেল নেয়, সাথে একটা খাতা মেলে মাইরাকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মৌলিক ব্যাপারগুলো থেকে বোঝাতে শুরু করলো। মাইরা ভীষণ মনোযোগী হয়ে শুনছে। বোঝার ফাঁকে ফাঁকে ইরফানের দিকে তাকায়। ইরফান ভীষণ সিরিয়াস ভাবে বোঝাচ্ছে। মাইরা আড়ালে একটু হাসে। ইরফানের দিকে তাকিয়েই বিড়বিড় করে, বুড়ো জামাই থেকে ভিলেন জামাই, মূর্খ থেকে চরম লেভেলের ব্রিলিয়ান্ট জামাই বের হয়ে আসলো। আয় হায়, আমার তো কপাল খুলে গেল রে। সে সময় ইরফান মাইরার দিকে ভুরু কুঁচকে তাকায়। মাইরাকে একা একা বিড়বিড় করতে দেখে রেগে বোম হয়ে যায়। এই ইডিয়েটকে সে বোঝাচ্ছে আর সে একা একা কথা বলছে। ধমকে বলে ওঠে, হোয়াট হ্যাপেন্ড? মাইরা থতমত খেয়ে বুকে থুতু দিয়ে বলে, কিছু না, কিছু না। ইরফান আড়াআড়ি ভাবে 2 হাত গুজে গম্ভীর গলায় বলে, বোঝাও। ইরফান অসহায় মুখ করে খাতার দিকে তাকায়। একটুর জন্য মনোযোগ দেয়নি, তাতেই লোকটা ধরে নিল। বাকি 2 ঘন্টা যে মনোযোগ দিল। ইরফান রেগে বলে, কিছু বলেছি আমি? মাইরা খাতার দিকে তাকায়। বর্তনীর একটা অধ্যায়, সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিটের আঁকাবাঁকা চিত্র। মাইরা তো এসব ভুলে গিয়েছিল বলেই এসেছিল, কিন্তু এই জায়গায় এসেই মনোযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকেই চেয়ে। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল, বিসমিল্লাহ। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? মাইরা মেখে এসে বলে, প্রিপারেশন নিলাম। শুনুন, আমি আপনাকে বোঝাচ্ছি। প্যারালাল মানে হলো গম্ভীর, রাগী, বদমেজাজি, লালিত চোখ জোড়ার এক টিচার তার স্টুডেন্টকে প্রতিনিয়ত বলতে থাকবে, স্টুপ, ইডিয়েট, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। এভাবেই সেই লাল টিচার স্টুডেন্টকে প্যারা দিতে থাকবে। এটাই হলো প্যারালাল। কথাটা বলে ইরফানের দিকে তাকালে দেখলো সত্যি সত্যি ইরফানের চোখ লাল হয়ে গিয়েছে। মাইরা ঢোক গিলল, আমতা আমতা করে বলে, উদাহরণস্বরূপ আপনি লালিত চোখের অধিকারী টিচার, আর আমি সেই অসহায় প্যারাময়ী স্টুডেন্ট। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, চোখ মুখ অস্বাভাবিক শক্ত। মাইরা আবারও আমতা আমতা করে বলল, আমি জানি আমার সংজ্ঞা ভুল, কিন্তু আমি তো যৌক্তিক কথা বলেছি, আর বিজ্ঞান মানেই যুক্তি। যুক্তি ছাড়া বিজ্ঞান কথা বলে না, আমিও বলিনি।
ইরফান রাগে চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? কথাটা বলে টেবিলের ওপর একটা পাঞ্চ মারে। মাইরা কেঁপে ওঠে, দ্রুত বসা থেকে দাঁড়িয়ে যায়। ইরফান রাগে মাথার চুল টেনে ধরল, আর নিতে পারছে না এই বাচালকে। মাইরা বুঝেছে তার মুখের ব্রেক ভেঙে অনেক কিছু বলে ফেলেছে, আর এখানে থাকা যাবে না। পা টিপে টিপে দরজার কাছে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। ইরফান বসা থেকে দাঁড়িয়ে মাইরার পেছনে গিয়ে দাঁড়ায়। মাইরা বুঝতে পেরে দরজার সাথে লেগে যায়। ইরফান ঝটকা মেরে মাইরাকে তার দিকে ফেরায়। মাইরার চোখে পানি জমে গিয়েছে। ইরফানের রাগ দেখে মেয়েটা এত ভয় পাচ্ছে, না জানে তাকে কি করবে। মাইরা ইরফানের লাল চোখ দেখে আবারও চোখ সরিয়ে নেয়। ইরফান কিছুই বলল না। মাইরার হাত ধরে টেনে এনে জোর করে সোফায় বসালো। এরপর মাইরার গা ঘেঁষে সেও বসলো। টেবিলের ওপর থেকে স্কচ টেপ নিয়ে খুবই শান্তভাবে মাইরার মুখে লাগিয়ে দিল। মাইরা বাধা দিতে চায়। ইরফানের মাইরার দুহাত পেছনে নিয়ে তার বাঁ হাত দিয়ে শক্ত করে ধরে রাখে। মাইরা ঘাড় বেঁকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান ডান হাতে খাতা এগিয়ে আনে, জেল পেন তুলে নিয়ে শান্ত স্বরে বলে, সব কমপ্লিট করে তবেই ঘরের বাইরে পা রাখবে, দ্যাটস ফাইনাল। মাইরা অবাক হয়ে চেয়ে থাকে। ইরফানের বাঁ পাশে বসায় মাথা তুললে ইরফানের মুখের বাঁ পাশটাই তার চোখে পড়ে। ইরফান ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকিয়ে রেগে বলে, আমি মুখে বোঝাচ্ছি স্টুপিড? মাইরা চোখ সরিয়ে নেয়। তার চোখে জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফান দীর্ঘশ্বাস ফেলে মাইরার মুখ থেকে স্কচ টেপ খুলে দেয়, তবে হাত ছাড়ে না। মাইরা আর কথা বলে না, দৃষ্টি খাতার পানে। ইরফান চুপচাপ বোঝানো শুরু করে। ভার্সিটি ক্লাস শেষে ফারা ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিছু দূর হাঁটলেই ইরফানের সঙ্গে দেখা হলে ইরফানকে সালাম দেয়। ইরফান উল্টো ঘুরে ফারাকে দেখে সালামের উত্তর দেয়, অতঃপর বলে, ফাইজ কোথায়? ফারা মাথা নাড়িয়ে বলে, ভাইয়ার আমাকে নিতে আসার কথা, কিছু বলবেন? ইরফান পকেটে হাত রেখে বলে, আমার কল রিসিভ করছে না, ওকে বলবে ফোন চেক করতে। ফারা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি আচ্ছা ভাইয়া। এই বলে এগিয়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ, কিন্তু তার ভাইকে দেখে না, বিরক্ত হয়। তার পাশে ক্লাসের একটা মেয়ে এসে দাঁড়ায়। কার জন্য অপেক্ষা করছো? ফারা রাস্তার দিকে তাকিয়ে বলে, ভাইয়া। কথাটা বলতেই কয়েক হাত দূরত্ব থেকে শুদ্ধ ডাকে, এই যে মেয়ে, এসো। ফারা বিরক্ত হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাথে সাথে। তার পাশের মেয়েটা অবাক হয়ে বলে, এটা তো আমাদের স্যার, তোমাকে ডাকছে কেন? আমার ভাই হয় তাই। এরপর ফারা হাত নেড়ে বলে, আসছি, বাই। ততক্ষণে শুদ্ধ ফারাদের অনেকটা কাছে এসে দাঁড়িয়েছে। ফারা এর পাশের মেয়েটা শুদ্ধকে সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, লেট করছো কেন? ফারা মাথা নিচু করেই বলল, কেন ডাকছে? শুদ্ধ ফারার দিকে আরেকটু এগিয়ে এসে বলে, চোখের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এটা ভদ্রতা। ফারা মাথা নিচু করেই বলে, মানুষকে অকারণে ব্লেম না দেওয়াটাও ভদ্রতা। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। গতকাল ইরফানের উপর বিরক্ত হয়ে এই মেয়েকে একটু তেড়া কথা বলেছে, অমনি আর তাকাচ্ছে না। গলা ছেড়ে গম্ভীর গলায় বলল, শোনো, আমি তোমার টিচার, তাই আমার ভুল না ধরে নিজের ভুল শুধরাও। এরপর ফারা মাথা তুলে রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ফারার দিকে চেয়ে আছে। ফারা রেগে বলে, সেটা ভার্সিটির গণ্ডিতে, এখানে নয়, আপনি জানতো, আমায় বিরক্ত করছেন কেন? শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খাবে মেয়ে, উঁচু গলা আমার পছন্দ নয়। ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মৃদু স্বরে বলে, গাড়িতে গিয়ে বসো। ভাইয়া আসবে। আসবে না, নিষেধ করে দিয়েছি, তুমি আমার সাথে যাবে। ফারা ভীষণ রেগে যায়। আবারও মাথা তুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি আপনার সাথে যাব না। শুদ্ধ প্যান্টের পকেটে হাত গুজে আরো খানিকটা এগিয়ে আসে ফারার দিকে। ভাবলেশীনভাবে বলে, তোমাকে আমার সাথেই যেতে হবে। ফারা আবারও রেগে বলে, আমি জীবনেও আপনার সাথে যাব না। শুদ্ধর মেজাজ বিগড়ে যায়। ফারার হাত শক্ত করে ধরে। ফারা অবাক হয়ে বলে, আরে আমার হাত ছাড়ুন। শুদ্ধ শুনল না। পায়ের গতি বাড়িয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে বলে, উঠে বসো। ফারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। শুদ্ধ রেগে শক্ত কণ্ঠে বলে, ফারা, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বসো। ফারার চোখ টলমল করে ওঠে। শব্দ করে গাড়িতে উঠে বসে। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসে। আর চোখে একবার ফারার দিকে তাকায়। এরপর গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর গিয়ে হঠাৎই শুদ্ধ আবেগী স্বরে বলে ওঠে, মেয়ে।
যার ভেতর পড়ে সেই বোঝে যে পোড়ায়, সে বোকা সাজে। ফারা চোখ বুজে আছে। শুদ্ধ গাড়ির স্পিড বাড়ায়, ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা। লং ড্রাইভে যেতে চাইছো? শুদ্ধর কথা শুনে ফারা চোখ মেলে তাকায়। শুদ্ধ স্টিয়ারিং এ ডান হাত রেখে ফারার দিকে তাকিয়ে বলে, আমার বউয়ের হকে আবারও ভাগ বসাতে চাইছো? কি সাহস, কি সাহস! ফারার ইচ্ছে করলো এই লোকের সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। গাড়ি থামানো। ফারা বাম দিকে তাকালে দেখলো তার বাড়ি পৌঁছে গিয়েছে। শুদ্ধর দিকে তাকালোই না আর। দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শুদ্ধ কিচ্ছু বলল না। ফারা তার বাড়ির দিকে এগিয়ে যায়। শুদ্ধ সিটে মাথা এলিয়ে চোখ বুজে শব্দ করে গেয়ে ওঠে, পাখি আমার নিঠুর বড় মনও বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে সে তো আসে না। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বাঁ হাতে এসে পানি মুছে নেয়, পায়ের গতি বাড়ায়। একসময় দৌড়ে চলে যায় বাসার ভিতর।